কুলকে এবং ছাত্রছাত্রী কুলকে সমানভাবে তিনি পালন করুন, যেন আমরা নষ্ট না হয়ে যাই। তারপরে সাহাবীরিয়াম কারাওয়া বহাই, তিনি আমাদেরকে সমানভাবে ক্ষমতাশালী করুন, যাতে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রয়োজন মতো বিদ্যা দান করতে পারেন, তাদের ক্ষমতা অনুযায়ী বিদ্যা, তাদের ক্ষমতা বুঝতে পেরে সেই অনুযায়ী বিদ্যা দান করতে পারেন। আর ছাত্রছাত্রীরাও তারা যা শেখাচ্ছেন সেটি যাতে বুঝতে পারে এবং ধারণ করতে পারে। শুধু বুঝলেই তো হবে না, ধারণ করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, তার জন্য ক্ষমতা সম্পন্ন করুন সমানভাবে, সেই রকম বুদ্ধি দিন, সেই রকম মন দিন, সেরকম উপযুক্ত শরীর দিন। শরীর যদি খুব রুগ্ন হয়, সব সময় মন ওই নিয়ে ব্যস্ত থাকবে, তার ফলে এই বিদ্যার কাজটি আর হবে না। আচ্ছা, কেউ একজন হাত তুলে আছে, সায়ক আদক, তোমার কি কিছু বলার আছে? না হলে এই হ্যান্ডটা, রেজিং হ্যান্ডটা বন্ধ করে দাও। বেশ, তারপরে কি বলা হচ্ছে না, সাহাবীরিয়াম কারাবা বহাই তেজস্বিনও অবধীত মস্তু, আমাদের উভয়ের দ্বারা অধীত বিদ্যা। এটা কিন্তু মনে রাখবে, যখনই প্রার্থনা করা হচ্ছে, মাস্টার মশাই এবং ছাত্ররা একসঙ্গে প্রার্থনা করছেন, বলছেন আমাদের উভয়ের দ্বারা অধীত বিদ্যা। দেখো, এই বিদ্যা শিক্ষা, এই ব্যাপারটা শুধুমাত্র মাস্টার মশাইরা বললেন ছাত্ররা শুনলো এমন তো নয়। ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমরা যারা যুক্ত রয়েছি শিক্ষার সঙ্গে, আমরা জানি ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে কন্টিনিউয়াসলি তাদের কাছ থেকেও আমরা শিখছি। আমারও 18 বছরের অভিজ্ঞতা হয়ে গেল, সে 21 বছর বয়সে শুরু করেছিলাম, আজকে 39 বছর হয়ে গেছে। 18 বছর বয়স হয়ে গেল, মানে 18 বছর ধরে আমার অভিজ্ঞতা দেখেছি। ছাত্রছাত্রীদেরকে পড়াতে গিয়ে অনেক কিছু শিখেছি নতুন করে, এবং ছাত্রছাত্রীরাও যা শিখবে সেটা যেন তেজস্বিনও অবধীত বস্তু, আমরা যা শিখি সেটা যেন সমান তেজ সম্পন্ন হয়। যদি সেটা তেজ সম্পন্ন হয়, যদি সেটি ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে সেই বিদ্যা ফল প্রসব করতে পারবে, নতুবা নয়। সুতরাং বিদ্যা যেটা আমরা শিখছি তার মধ্যে ক্ষমতা থাকতে হবে। এগুলি আমি পরে বিস্তারিত বলছি। আর বলা হলো যে মা বিদ্বিষা বহাই, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, বলা হলো মা বিদ্বিষা বহাই, আমরা যেন বিদ্বেষ না করি একে অপরকে। ছাত্রছাত্রীরা নিজেদের ভেতরে, ছাত্রছাত্রীদের সঙ্গে মাস্টার মশাইদের মধ্যে, এবং মাস্টার মশাইদের নিজেদের ভিতরে যেন কোনো বিদ্বেষ না জন্মায়। যদি বিদ্বেষ যদি জন্মায়, সেই বিদ্বেষ সমস্ত কিছু নষ্ট করে দেয়। আচ্ছা, এখন আমরা এইবারে একটু ব্যাখ্যায় যাব। দেখো, তোমরা পলিটেকনিকের স্টুডেন্ট, তোমরা পলিটেকনিকের স্টুডেন্ট মানে তোমাদের একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং তোমরা পলিটেকনিকে যে এসেছো, এখানেও তোমাদেরকে ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিছু না কিছু স্ট্রিম চয়েস করে, বা ওর উপরে বেস করেই কিছু না কিছু স্ট্রিম চয়েস করে তোমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। নাও, হোয়াট ডাজ সায়েন্স মিন? বিজ্ঞান, সায়েন্স, এই কথার মানে আমরা তো আপাতভাবে যেটুকু বুঝি, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সমস্ত নিয়ে, এবং এই স্কুলের ক্ষেত্রে তোমরা যে হায়ার সেকেন্ডারিতে যে সায়েন্সে গিয়েছিলে, যে ছেলেটি আর্টসে পড়ছে বা কমার্সে পড়ছে, তার থেকে অবশ্যই তোমাদের প্রাইড আছে, তোমরাও প্রাউড ফিল করেছিলে। এবং একজন আর্টসের ছেলে যে ইতিহাস নিয়ে পড়ছে বা অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে, ফিলোসফি, সে ও সায়েন্সের ছেলে মানে খুব বুদ্ধিমান, এইরকম ছাত্রছাত্রীদের নিজেদের ক্ষেত্রেও চিন্তা ভাবনা থাকে। আমরা দেখেছি প্র্যাকটিক্যালি, অভিজ্ঞতা থেকে। সায়েন্স মানে এই নাদেশ আপ্রোচ, তুমি এটা মিউট করো। সায়েন্স মানে কি? সোজা কথায় সায়েন্স মানে হচ্ছে, বিজ্ঞান মানে হচ্ছে প্রকৃতিতে এমন কিছু শক্তি
ক্রিয়াশীল রয়েছে, কাজ করছে, খেলা করছে, সেই শক্তির যে ওয়ার্কিং প্যাটার্ন, তার যে কাজকর্মের যে রূপ, পদ্ধতি, সেই পদ্ধতিটাকে খুঁজে বের কর। সোজা কথা হচ্ছে এইটা, এর বাইরে কিন্তু কিচ্ছু নয়। প্রকৃতিতে শক্তি খেলা করছে, কি নিয়মে শক্তিটা খেলা করছে, এই নিয়মটা, এই লটা আমরা খুঁজে বার করি মাত্র যারা সায়েন্সের গবেষক, বিজ্ঞানী যারা, তারা শুধুমাত্র এই নিয়মটা খুঁজে বার করেন। যে কোনো সায়েন্সের ক্ষেত্রে এটাই মূলগত কথা। এই নিয়মটা, এই শক্তির কি উপায়ে শক্তিটি খেলা করছে, এইটি যদি তারা খুঁজে বার করতে পারেন, ওই লটা, ওই ল অনুযায়ী, তখন তারা এই শক্তির খেলাটাকে কাজে লাগাতে পারবেন নিজের মতো করে, ওই নিয়মটা জেনে। তখনই ইনভেনশন হয় এবং সেই দিয়ে নতুন নতুন জিনিস তৈরি হয়। এবং সেই সমস্ত জিনিস কি কি এতদিনে আমরা আবিষ্কার করেছি, এই ল কিভাবে কিভাবে কাজ করছে প্রকৃতিতে, এতদিনে আমরা যা যা জেনেছি সে সম্পর্কে তোমাদের জানানো হয়। যে কোনো সাবজেক্টে আমরা পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত যা পড়াশোনা করি না কেন, ভালো করে শুনবে কান দিয়ে, পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত আমরা যা পড়াশোনা করি না কেন, সব পড়াশোনায় কিন্তু এইটুকুর উপরে ভিত্তি করে যে অতীতে আমরা যা জেনেছি এই বিষয়ে, এই বিষয়ের গবেষকরা, বিজ্ঞানীরা যারা এই বিষয় নিয়ে কাজ করেছেন, মনস্বী ব্যক্তি, তারা কি কি জেনেছেন এই বিষয় সংক্রান্ত ব্যাপারে, এই শক্তি কি উপায়ে কাজ করছে, এইটা তোমাদেরকে জানানো হয়। তোমরা পলিটেকনিকই পড়ো আর মাস্টার ডিগ্রিতে ইউনিভার্সিটিতে যদি কেউ পড়ে, এইটা জানানো হবে। সোজা কথায় যেটি তোমাদের পড়ানো হবে সেটি হচ্ছে ওই বিষয়ের ইতিহাস। তোমরা যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো, তাহলে এই বিদ্যুৎ শক্তি বিষয়ে এতদিনে পৃথিবীতে কি কি আবিষ্কার হয়েছে সেইটুকু তোমাকে শেখানো হবে। সো হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি লার্নিং অর রিডিং, যেটা তুমি পড়ছো, যেটা তুমি শিখছো, তোমার পলিটেকনিক কোর্সেই হোক, যে পোস্ট গ্রাজুয়েশন করছে, ম্যাথমেটিক্সে এমএসসি করুক, ফিজিক্সে এমএসসি করুক, হোয়াটএভার, সিম্পলি কিন্তু আমরা হিস্ট্রি শিখছি। এইটা কিন্তু ভালো করে মাথায় কিন্তু ঢুকিয়ে ঠিক ঠিক প্রকৃত জ্ঞানের চর্চা, আধুনিক জ্ঞানের চর্চা তখন করবে তোমরা যদি তোমরা নিজে হাতে কখনো গবেষণা করো। তখনই আমরা ভবিষ্যতের জ্ঞান নিয়ে আলোচনা করি, চর্চা করি। তার আগে পর্যন্ত এতদিন আমরা কি জেনেছি, সভ্যতার পথে চলতে গিয়ে পৃথিবী কি আবিষ্কার করেছে, সমাজ কি আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছেন, সেইটাই আমরা জানছি। ওই তাদের আবিষ্কারের ইতিহাস আমরা জানছি। বেশ, নাম্বার 2, তোমরা পলিটেকনিকে কি পড়া হবে সেটাই আমি বললাম খুব সহজ করে। নাম্বার 2, তোমরা পলিটেকনিকে পড়তে এসেছো, এই কোয়েশ্চেনটা আমরা কখনোই নিজেদেরকে করি না। আমি কেন পড়তে এসেছি? প্রথমত, আমাদের সমাজে যে ধারাগুলি রয়েছে পড়াশোনা করবার, হায়ার সেকেন্ডারির পরে অথবা মাধ্যমিকের পরে, এই যেভাবে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওইভাবেই চলতে হয়, ওইভাবেই যেতে হয়। বন্ধু বান্ধবরাও গেছে, মাস্টার মশাই কেউ গাইড করে দিল, আর 5 জনকে দেখে শিখলাম, আর অন্য বিষয়ে এটা না হবে না, ওটা হবে না করে আমরা এসে গেলাম এই সাবজেক্টে পড়াশোনা করতে। কিন্তু মূলত দরকারটা কি আমাদের পড়াশোনা করবার? দরকার পড়াশোনা না করে কি কুকুর, ছাগল, বেড়াল, গাধা তারা কি খেতে পায় না? তারাও তো খেতে পায়। আমরা কেন পড়াশোনা করতে এসেছি? এটি পার্থক্য আছে। দেখো, প্রাচীন একটি সংস্কৃত কথা আছে, সেখানে বলা হচ্ছে যে, খুব সহজ কথা, মানেটা বলে দিলেই বুঝতে পারবে, শোনো ভালো করে। বলা হচ্ছে যে আহার নিদ্রা ভয়া মৈথুনম চ সমানম এতৎ পশুভি নরাণাম।
ধর্মা হি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। কি বলা হলো? খুব সহজ কথা বলা হচ্ছে। দেখো, আহার, নিদ্রা, ভয় এবং বংশবিস্তার, এই যে চারটে বেসিক গুণাবলী, চারটে বেসিক কাজকর্ম, এই চারটি কাজকর্মের দিক থেকে, এই চারটি গুণাবলীর দিক থেকে সমানম এতৎ পশুভি নরানাম, এই চারটে কাজে কোনো পার্থক্য নেই। কাদের মধ্যে কোনো পার্থক্য নেই? পশুভি নরানাম, অ্যানিমাল কিংডমের ভিতরে এবং হিউম্যান কিংডমের ভিতরে, পশু কুলের মধ্যে এবং মানব কুলের মধ্যে কোনো পার্থক্য নেই। খাওয়া, ঘুম, ভয় করা আর হচ্ছে বংশবিস্তার, কোনো পার্থক্য নেই। একমাত্র মানুষের মধ্যে যেটুকু স্পেশাল থিং, সেটি হচ্ছে যে ধর্মা হি তেষাম অধিক বিশেষ। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে, এই সকলের মধ্যে একমাত্র এক্সট্রা স্পেশাল কোয়ালিটি। মানুষের মধ্যে যদি এটি হারিয়ে যায়, মানুষ যদি এটি হারিয়ে ফেলে, ধর্মেণ হীনা পশুভি সমানা, আমরা পশুর সমতুল্য হয়ে যাব। খেতে ওরাও পায়, বনে জঙ্গলে যে বাঘ, সিংহ ইত্যাদি রয়েছে, যদি ওদের পরিবেশটা আমরা নষ্ট করে না দিই, সুতরাং পরিবেশ, প্রকৃতি ওদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে, ওরাও খেতে পায়। মূলগতভাবে আমরা পড়াশোনাকে যেভাবে ব্যবহার করি, আমরা জানি যে আমাদের কেরিয়ার তৈরি করতে হবে, ভবিষ্যতে কিছু কাজকর্ম পেতে হবে, চাকরি বাকরি পেতে হবে, অথবা নিজে হাতে কিছু কাজকর্ম আমরা করব, সেই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই লক্ষ্য রেখে আমরা পড়াশোনা করতে আসি, এটি আমাদের মূল চাহিদা, পেটে খাবার জন্য। এতে কোনো ভুল রাখলে হবে। আমরা কিন্তু কেউই বিরাট জ্ঞানের চর্চা করবার জন্য পড়াশোনা করতে আসিনি। ভবিষ্যতে গবেষক হব, বিজ্ঞানী হব, সব ছেড়ে ল্যাবরেটরিতে পড়ে থাকবো, এই জন্য কিন্তু আমরা কেউই পড়াশোনা করতে আসি। অন্তত খুব একজন দুজন এসে থাকতে পারেন, তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা আগামী দিনের জন্য। ম্যাক্সিমাম 99.99% মানুষই নিজের কেরিয়ার, ভবিষ্যতে যাতে আমার এই আহার, নিদ্রা, বংশবিস্তার, এই সমস্ত চাহিদা যাতে পূরণ হয়, সেই জন্যই পড়াশোনা করতে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে ওই গুণাবলীগুলো দিয়ে আমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে পড়াশোনা করে কি আমি পশু হব? যদি আমি পেটে খাবার বন্দোবস্ত করতে পারি, তাহলেই বা কি হলো? পশু স্তরের থেকে তো আমি বেশি কিছু উপরে উঠতে পারলাম না, তাহলে কি আমরা পশুই হব? তাহলে বোঝা যাচ্ছে, যদি মানুষ হতে হয়, আমাকে যদি পশুর থেকে পার্থক্য করতে হয় নিজেকে, তাহলে ওই একটা জায়গাতে আমাকে কেয়ার নিতে হবে, and that is ধর্ম। এইখানে একটুখানি কেয়ার। Now what is ধর্ম? ধর্ম কি? এক্ষুনি তোমাদেরকে বললেই মনে করবে, এই রে ওই একে দেখছি সাধু গেরুয়া ফেরুয়া করে বসে আছে, আবার ধর্ম টর্ম নিয়ে শুরু করলো। ন্যাচারালি সায়েন্সের ছেলেরা এইসব এড়িয়ে থাকতে চায়, বিশ্বাসও করে না, আমিও করি না, তোমাদের কোনো ভয় নেই। আচ্ছা, ধর্ম শব্দটার অর্থ একটুখানি আমাদেরকে জানতে হবে। ধর্ম শব্দের এখনকার যে অর্থে আমরা ব্যবহার করি, এটি অবশ্যই ধর্মের কোনো অর্থ নয়। অন্ততপক্ষে প্রাচীনকাল থেকে যেভাবে শব্দটা চলে এসেছে ব্যবহার, তার অপকর্ষ হয়েছে, তার অর্থ দিন দিন খারাপ হয়ে গেছে। এই শব্দটির অর্থ কি না, সোজা কথা যেটি তার সংজ্ঞা বলা হচ্ছে, ধারণাৎ ধর্ম, যেটি আমাদেরকে ধারণ করে আছে তাই হলো ধর্ম। অর্থাৎ এমন কিছু একটা জিনিস যার মধ্যে ধরে রাখার গুণ রয়েছে। আবার শুনবে, এমন কিছু একটি জিনিস, ধর্ম হলো এমন কিছু একটি জিনিস যেটি আমাদেরকে ধরে রাখতে পারে। মনে করো এই একটি মোবাইল আছে, আমি হাতে করে ধরে রাখলাম, হাতের মধ্যে আমার মাসলে, আমার বোনসে
এই ক্ষমতাটি রয়েছে, একে আমি ধরে রাখতে পারি। যদি এই হাতটি প্যারালাইজড হতো, এই ক্ষমতাটা যদি না থাকতো, তাহলে মোবাইলটিকে ধরে রাখতে পারতাম না। সুতরাং এই গুণ রয়েছে, যার মধ্যে তাকে বলা হবে ধর্ম। তাহলে এমন একটি গুণ যেটি আমাকে পশু থেকে আলাদা করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাকে মানুষ হিসাবে ধরে রাখছে। তাহলে বুঝতে পারছো তোমরা বিজ্ঞানে যে ধর্মের পদার্থের যে ধর্ম, বস্তুর যে ধর্ম ইত্যাদি যা কিছু পড়ে এসেছো ভৌত বিজ্ঞান ইত্যাদিতে, মোটামুটি সেই রকম অর্থ। ইয়েস, ধর্ম অর্থে অ্যাকচুয়ালি কিন্তু প্রপার্টি। যেমন বস্তুর একটি ম্যাগনেটের অনুপরমাণুর মধ্যে যেমন তার ধর্ম থাকে, নিহিত থাকে, ঠিক সেই রকমই তোমার মধ্যে যে প্রপার্টি রয়েছে, যে প্রপার্টি তোমাকে পশু থেকে আলাদা করছে। একটা চুম্বকের কণা বালির কণার থেকে আলাদা তার গুণের জন্য, ঠিক সেই রকম ভাবে তুমি পশুর থেকে আলাদা হচ্ছে যে গুণের জন্য, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, তোমাকে মানুষ হিসাবে যে ধরে রাখছে, এইটি কি বলা হয় ধর্ম। কি সেই গুণ? এই গুণটি হচ্ছে, আমি বললাম প্রথমেই যে আমরা পড়াশোনা করতে এসেছি। কেন পড়াশোনা করতে এসেছি? পড়াশোনা না করলেও তোমার খুব একটা অসুবিধে হবে না। হ্যাঁ, তুমি হয়তো অনেক টাকা চাকরি পাবে না, তাও বা বলে কি করে, জগতে এরকম ঝুড়ি ঝুড়ি উদাহরণ রয়েছে যারা প্রায় পড়াশোনা না করিয়ে অনেক টাকা ইনকাম করেছে। যদি সেরকম বুদ্ধি থাকে, যদি সেরকম কর্মক্ষমতা থাকে, তাহলে হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তবুও আমরা পড়াশোনা করতে আসি, এটি একটি সাধারণ পদ্ধতি। এবং ধর্ম, পড়াশোনা, ধর্ম, এর মধ্যে সম্পর্কটা এইটুকুই আজকে আমরা খুঁজছি। দেখো, মনে করো এই ধর্ম শব্দের অর্থ যদি আমরা খুঁজতে যাই, আমাদের প্রাচীনকালের ঋষিরাও তারা কিন্তু ধর্মের এই অর্থ তারা খুঁজতে গিয়েছে। এই ঋষি শব্দের অর্থ মানে কি জানো? ঋষি শব্দের অর্থ মানে যারা নূতন জ্ঞান খুঁজে বার করে, যারা নূতন জ্ঞানের জন্ম দেন, তাদেরকে বলা হয় ঋষি। ঋষি শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এইটা। অর্থাৎ আজকের দিনে যাদেরকে আমরা গবেষক বলি বা বিজ্ঞানী বলি, যেমন তারা নূতন জ্ঞান, ওই যে বললাম প্রকৃতির মধ্যে শক্তি যে উপায়ে খেলা করছে, যে পদ্ধতিতে খেলা করছে, তার লটি খুঁজে বার করেন, তার নিয়মটি খুঁজে বার করেন বিজ্ঞানীরা, গবেষকেরা। ঠিক সেই রকম যারা এই সমস্ত খুঁজে বার করেছিলেন তাদেরকে বলা হয় ঋষি। তারা গবেষক ছিলেন, তারা বড় বড় আচার্য ছিলেন, তারা বিজ্ঞানীও ছিলেন। তারা কোনো গাল ভরা কথায় পছন্দ করতেন না। আমি প্রথমেই বলেছিলাম তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট। এই ল খুঁজে বার করা প্রকৃতিতে, যেটি বিজ্ঞানের মূল কথা, তার মানে হচ্ছে লজিক। ল মানে হচ্ছে লজিক। আমাদের প্রাচীন কালের ঋষিরা স্পষ্ট বলে দিয়েছিলেন যে যুক্তি ছাড়া কিন্তু কিচ্ছু হবার নয়, শুধুমাত্র আবেগ দিয়ে কিচ্ছু হয় না। ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে যুক্তির উপরে, লজিক। সেই অর্থে তোমাদের যে সায়েন্টিফিক থিঙ্কিং, তার সঙ্গে ঋষিদের যে ধর্ম চিন্তা, কোনো পার্থক্য নেই। এটা আমার কাছ থেকে তোমাদেরকে শুনতে হবে না। তোমরা যদি নিজেরা স্টাডি করো, পড়াশোনা করো, তোমরাও খুঁজে বার করতে পারবে আমার কথা। আমি সত্যি বলছি কি ভুল বলছি? সুতরাং ধর্মের অর্থ খুঁজতে গেলে আমাদেরকে লজিকে যেতে হবে। গাল ভরা কথায় ওই মন্দিরে, মসজিদে, গির্জায় যাওয়া, প্রার্থনা করা ইত্যাদি, সেটি অন্য দিক। কিন্তু বেসিক্যালি আমাদেরকে আগে হিউম্যান বিইং হতে হবে, তার সঙ্গে পড়াশোনার অর্থটা খুঁজে বের করতে হবে। আমরা কি গাধার মতন, ওই ভেড়ার পালের মতন সমাজের 8-5 জন পড়াশোনা করতে আসে, তার পিছু পিছু আমরাও চলে এলাম পড়াশোনা করতে? নাকি কোনো যুক্তি আছে পিছনে? পড়াশোনা করার আদেও কোনো দরকার আছে? এটি খুঁজে বার করতে হবে। দেখো, ধর্ম হচ্ছে, বললাম, এমন কিছু গুণ। মনে করো আজকে তোমাদের কলেজে, পলিটেকনিক কলেজে একজন ছাত্র বা ছাত্রী এসে গেছেন, এসে গিয়ে স্যারেদের কাছে বললেন যে আমি এখানকার ছাত্র ছাত্রী ছিলাম, আমি পাস করে গিয়েছি, আমাকে আমার সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি দেওয়া হোক, তোলা হয়নি আমার।
এটি দাবি করে বসলো। এখন যেই সে দাবি করলো যে আমাকে, আমি ছাত্রছাত্রী ছিলাম, আমাকে আমার মার্কশিটটি বা সার্টিফিকেটটি দেওয়া হোক, মাস্টারমশাইরা সঙ্গে সঙ্গে কি তার দাবি মেনে নেবেন? তারা ন্যাচারালি তাকে জিজ্ঞাসা করবে তুমি কত সালের ছাত্রছাত্রী ছিলেন। সে যদি বলে না সালটা ঠিক আমি শিওর নই, মনে করছে না অনেক আগে, যদি এরকম বলে, তাহলে তখন অ্যাডমিশন রেজিস্টার কোনো সূত্র ধরে তার কাছ থেকে জেনে অ্যাডমিশন রেজিস্টার খুঁজে বের করার চেষ্টা করবেন সে ভর্তি হয়েছিল কিনা, ওই কোর্সে এনরোলড হয়েছিল কিনা, পরীক্ষা দিয়েছিল কিনা, পরীক্ষায় পাস করেছিল কিনা, প্রমোশন পেয়ে নেক্সট ইয়ারে গিয়েছিল কিনা, এই সমস্ত খুঁটিয়ে দেখা হবে। তো সুতরাং শুধুমাত্র দাবি করে বসলেই কোনো দাবি পূরণ হয় নাই পৃথিবীতে, তার দাবিকে যাচাই করা হবে। যদি দেখা যায় সে যাচাইয়ে উত্তীর্ণ হতে পারলো না, মাস্টার মশাই শিক্ষক শিক্ষিকারা সে যা দাবি করছিল সেই অনুযায়ী কোনো তথ্যই খুঁজে পেল না বা পেলেন না, তাহলে পরিষ্কার বলে দেবেন ভাই বা বোন তোমাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না অ্যাজ আ স্টুডেন্ট, বুঝতে পারছি না তুমি পড়াশোনা করেছো কিনা, তোমার দাবি এই মুহূর্তে আমরা মানতে পারছি না, তারা বলে দেবে। অর্থাৎ যেটি উজ্জ্ব রইল, যেটি বলতে চাওয়া হলো সেটি হচ্ছে তোমার এমন কিছু কাজকর্ম করা উচিত ছিল, যেমন এই কলেজে ভর্তি হওয়া, এইটি করা উচিত ছিল, এই কোর্সে পড়াশোনা করা, তাহলে মাস্টার মশাইরা তাদেরকে চিনতেন, পড়াশোনা করে পাশ করা, পরীক্ষা দেওয়া, প্রমোশন পাওয়া ইত্যাদি ইত্যাদি, এইগুলি তার যে কর্তব্য ছিল সেই কর্তব্য সে করেনি, এই কর্তব্য বা দায়িত্ব সে পালন করেনি। এই কর্তব্য এবং দায়িত্ব, এই কাজকর্ম, এই অ্যাক্টিভিটিস, এই বিহেভিয়ার, এই ব্যবহার, এর উপরেই সে তার ছাত্র বা ছাত্রীর যে দাবি সেটি দাঁড়িয়ে রয়েছে। তুমি যদি আজকে কোর্সে ভর্তি হয়েছো, যদি আগামী দিনে পড়াশোনা না করো, যদি কলেজে রেগুলার না যাও, তোমাকে ডিসকলিজিয়েট করে দেওয়া হবে, পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। যদি পরীক্ষায় বসো, যদি পাস করতে না পারো, পরের ক্লাসে যাওয়ার, পরের সেমিস্টারে যাওয়ার তোমাকে পারমিশন দেওয়া হবে না, পরের বছরে তোমাকে উত্তীর্ণ করা হবে না। তো সুতরাং আমাদেরকে সব সময়তেই কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করে চলতে হচ্ছে, তবে আমরা জীবনের সেই সেই ক্ষেত্রে সেই সেই পরিচয়ে নিজেদেরকে দাবি করতে পারছি যে আমি অমুক, আমি তমুক, এই বলে দাবি করতে পারছি। আজকে তোমরা এই কলেজে ভর্তি হয়েছো বলে এই কলেজের ছাত্রছাত্রী হিসাবে নিজেকে দাবি করতে পারছো, তুমি প্রাইমারি কর্তব্য পূরণ করেছো, এখন তোমাকে এখান থেকে ভালোভাবে খুব ভালো করে নম্বর নিয়ে অনেক কিছু শিখে পাস করে বেরিয়ে যেতে হবে। বেশ, সুতরাং এই দায়িত্ব এবং কর্তব্যগুলি আমি দেখলাম যে আমার দাবিকে প্রতিষ্ঠিত করছে, আমাকে ছাত্র বা ছাত্রী হিসাবে ধরে রাখছে, সে যে প্রতিষ্ঠানেরই হোক। এই দায়িত্ব এবং কর্তব্যগুলি হচ্ছে ধর্ম, একটি ছাত্র ছাত্রীর ধর্ম। তোমার ছাত্র ছাত্রীর ধর্ম কিন্তু আবার যিনি মাস্টার মশাই তোমাদের কলেজের তার থেকে কিন্তু আলাদা, তার দায়িত্ব কর্তব্য কিন্তু আবার আলাদা তোমার থেকে। একজন রেলের বুকিং ক্লার্ক, সে যে বসে টিকিট ইস্যু করছে, তার দায়িত্ব কর্তব্য কিন্তু আলাদা। অন্যান্য অফিসে যারা কাজ করছেন তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু আলাদা। আবার মনে করো যে যিনি সমাজের অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ভূমিকায় যিনি কাজকর্ম করছেন, তার ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য কিন্তু আলাদা। তো সুতরাং আমরা দেখছি জীবনের প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব এবং কর্তব্যটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমরা সেই সেই পরিচয়ে দাবি করতে গেলে নিজেকে, ইভেন পিতামাতা পর্যন্ত যদি দাবি করতে হয় তাদেরকে যে অমুক আমার সন্তান, তাহলে তাদেরকে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সে যদি কোনোদিন সন্তানকে দেখাশোনা না করে, তার খাওয়া পড়া অবস্থা না করেন, তো সেই সন্তান ভবিষ্যতে তাকে পিতামাতা হিসেবে মানবে না সমাজের আর পাঁচটা লোক তাকে পিতামাতা হিসেবে মানবে? প্রশাসন তাকে 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 তুলে নিয়ে গিয়ে তার নামে কমপ্লেন হলে হোমে নিয়ে চলে যাবে। এখন তো আমাদের ভারতবর্ষে এইরকম সিস্টেম এসে গেছে,
বিদেশে যাও, তুমি ইউরোপে যাও, নরওয়ে যাও, কি করা সিস্টেম তোমরা কল্পনাও করতে পারবে না। কোনো ছাত্রছাত্রী যদি গিয়ে স্কুলে বলে দেয় যে আমার বাবা মা আমাকে বকেছে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ এসে বাড়ি থেকে ছাত্র বা ছাত্রীকে তুলে নিয়ে চলে যাবে। ওই সন্তানটিকে, শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে গিয়ে সে তাকে হোমে, সরকারি হোমে নিয়ে গিয়ে রাখবে। তাকে বাড়িতে আর রাখবে না, আর বাবা মাকে জেল জরিমানা করে দেবে। কি কড়া আইন! তো সুতরাং এই সমস্ত দায়িত্ব এবং কর্তব্যগুলো করতে হচ্ছে। আর তোমরা জানো যে নিজেদের জীবনে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এই দায়িত্ব এবং কর্তব্য পালনে যদি এতটুকু ত্রুটি হয় তাহলে কি হয়? মনে করো তোমার বন্ধু বা বান্ধবীরই কালকে জন্মদিন আছে, তুমি যদি সেই রকম তার জন্মদিনে তোমাকে যেতে বললো, তুমি কোনো কারণে যেতে পারলে না, আবার গিফট নিয়ে যেতে পারলে না, আবার গিফট যদি তার পছন্দ না হয়েছে, তাহলে জানো মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যাবে। তো সুতরাং দায়িত্ব এবং কর্তব্য কন্টিনিউয়াস আমাদেরকে পালন করে চলতে হচ্ছে, এবং সেখানে এতটুকু ত্রুটি হলে আমাদেরকে বলা হচ্ছে যে এই লোকটি তার ধর্ম পালন করেনি, ও আমার বন্ধু বা বান্ধবীর ধর্ম পালন করেনি, বন্ধু বা বান্ধবীর কর্তব্য পালন করেনি, ও শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালন করেনি, ও পিতামাতার ধর্ম বা দায়িত্ব পালন করেনি, এইরকম বলা হবে। তো সুতরাং মজার কথা দেখলাম এইটা, যে আমাদের ধর্মের ক্ষেত্রে এত পার্থক্য রয়েছে, দায়িত্ব কর্তব্যে পালনের ক্ষেত্রে, জীবনের প্রতি ক্ষেত্রে এত এত পার্থক্য রয়েছে, এত হাজার হাজার ধর্ম, এত হাজার হাজার কর্তব্য এবং দায়িত্ব। সুতরাং এই পলিটেকনিকের ছাত্র হিসাবে তোমার, কনটাইপ পলিটেকনিকের ছাত্র হিসাবে তোমার যা দায়িত্ব, একজন দিল্লির যা পলিটেকনিকের ছাত্র তার দায়িত্ব কর্তব্য আলাদা। তুমি বাংলা থেকে গেলেও তোমাকে হিন্দি অথবা ইংরেজিতে কমিউনিকেট করতে পারবে, তোমাকে এখানে বাংলাতে করতে হবে, মোস্ট প্রবাবলি করতে হবে, কোনো তোমার বাধ্যবাধকতা নেই, ওখানে কিন্তু করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তুমি যদি বাংলায় দাবি করো যে বাংলায় আমি বলবো, হবে না। আবার একজন ইউরোপের বা আমেরিকার ছাত্রছাত্রীর দায়িত্ব কর্তব্য আলাদা, ওদের জীবনের ধরন আলাদা। তো গোটা পৃথিবীতে বিভিন্ন পরিসরের লোকের দায়িত্ব কর্তব্য আলাদা হয়ে যাচ্ছে। ঋষিরা দেখলেন এ তো যদি, তাহলে তো ভারী মুশকিল, লোকে এত দায়িত্ব কর্তব্য মনে রাখবে কি করে? মনে করো একটি শিশু, ছোট ছেলে যখন একটু বড়, যখন জন্মেছে, তখন তার কি দায়িত্ব কর্তব্য থাকে, কি বা ধর্ম পালন করতে হয়? সে খেলে ধুলে বেড়ায়, একটু আধটু অ আ ক খ পড়াশোনা করে, এবিসিডি পড়াশোনা করে, ব্যাস ওইখানে তো যথেষ্ট। তারপরে সে একটু বড় হলো, তখন তাকে মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে হয়, স্কুলে ভর্তি করে দেওয়া হয়, সে স্কুলে যায়। আবার যখন একটু বড় হলো, তখন বাড়ি থেকে তাকে না হয় ম্যাক্সিমাম কাজ দেওয়া হয়, দোকান বাজার একটুখানি করতে হবে, এই বন্ধু বান্ধবদের সঙ্গে মাঠে খেলতে যায়, এইভাবে চলে, স্কুল যায়, এইভাবে চলে। এরপরে যখন কলেজে চলে গেল, তখন তার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে গেছে, বন্ধু বান্ধবের প্রতি দায়িত্ব কর্তব্য জন্মেছে, আরো আরো কত। ওখান থেকে রাজনীতিতে সে যাচ্ছে, কত দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। তারপরে সে যখন আরো বড় হলো, একদম তরুণ যুবক একদম হয়ে গেছে, ধরো 30 বছর বয়স হয়ে গেছে, তখন আরো কত দায়িত্ব কর্তব্য, সংসারের ভার পড়ছে এবার তার কাঁধে। এইবারে মনে করো সে, তার বিয়ে শাহ হয়ে গেছে, সন্তান সন্ততি পিতামাতা হয়ে গেছে, তখন আরো কত দায়িত্ব কর্তব্য বেড়ে গেল। তারপরে সে তখন পরিবারের একজন মাথা, তারপরে দেখা যাচ্ছে পাড়ার বা এলাকার একজন সে মাথা। আগে সে প্রত্যেকটা জিনিস বাবা মা বা মাস্টার মশাইকে জিজ্ঞাসা করতো, এখন তার কাছে আর 5 জন জিজ্ঞাসা করতে আসে কি করা উচিত না করা উচিত। তারপরে সে ভোট দেবার তার অধিকার হয়ে গেছে, দেশের গভর্নমেন্টকে মানে চয়ন করবার, তাকে ইয়ে করবার, চয়েস করবার অধিকার হয়ে গেছে তার, কোন গভর্নমেন্ট আমাকে শাসন করবে। তার এইরকম ধরনের জীবনের যত যত ক্ষেত্রে আমরা যাচ্ছি, এই ধর্মের সংজ্ঞা আরো বাড়ছে এবং নতুন নতুন তার ডেফিনেশন অ্যাড হচ্ছে। ঋষিরা যারা গবেষণা করছিলেন, তারা দেখলেন এইরকম করে এত দায়িত্ব কর্তব্য যদি মনে রাখতে হয়, তাহলে কিন্তু ভারী মুশকিল আমাদেরকে। কেননা মনে রাখতে হবে, এই ধর্ম এবং দায়িত্ব কর্তব্যগুলোই কিন্তু তোমাকে পশুর থেকে আলাদা করে দিচ্ছে। তখন তারা যেটা আবিষ্কার করবার চেষ্টা করতে লাগলেন, যে মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, আর একটা ছোট্ট উদাহরণ। মনে করো আমি একজন সন্ন্যাসী, আমি একজন হিন্দু সন্ন্যাসী, আমি গেরুয়া পোশাক পরি, আমার মাথা ন্যাড়া ইত্যাদি। কিন্তু মনে করো একজন খ্রিস্টান ক্যাথলিক সন্ন্যাসী, সে পোপ,
সেও কিন্তু খ্রিস্টান সন্ন্যাসী। সে তার মাথায় দেখবে সাদা রঙের পন্টিফস ক্যাপ থাকে, সাদা রঙের জোব্বা পরে, কোমরে দড়ি বাঁধা থাকে। আমি যদি ওই রকম, সে কখনো মাথা ন্যাড়া করে না, আমি যদি ওই রকম সেজে এসে বলি গলায় ক্রুশ ঝুলছে, আমি যদি সেজে এসে বলি আমি হিন্দু সন্ন্যাসী, আমাকে, আমার দায়িত্ব, আমাকে মানবে লোকে? বলবে না না, তুমি তো খ্রিস্টান, তোমাকে তো খ্রিস্টান বলে বোধ হচ্ছে। অথচ দেখো দুজনেই কিন্তু সন্ন্যাসী। বা তিনি যদি আমার মতো গেরুয়া পোশাক, মাথা ন্যাড়া করে ভ্যাটিকানে দাঁড়িয়ে লেখা দিতে শুরু করেন, লোকে বলবে যে এ তো আমাদের পোপ নয়, এ তো কোনো হিন্দু সন্ন্যাসী। কিন্তু তাহলে মজার ব্যাপার দেখো, আমরা দুজনেই কিন্তু সন্ন্যাসী, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের পোশাক আশাক আলাদা, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং একই প্রফেশন যদি একই বৃত্তি হয়, একই লেভেলে থাকে, তবুও দেখো কেমন ধর্ম হয়ে যাচ্ছে, জাতিতে জাতিতে পার্থক্য হয়ে যাচ্ছে, মানুষে মানুষে পার্থক্য হয়ে যাচ্ছে, সমাজের পার্থক্য হয়ে যাচ্ছে। এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেও কিভাবে ধর্ম বা দায়িত্ব কর্তব্য পাল্টে যায়। মনে করো আকবরের সময়ে, সম্রাট আকবরের সময়ে যে মুদ্রা দিয়ে ট্রানজাকশন হতো, সমাজের দোকানদানি কেনাকাটি হতো, আজকে কি সেই মুদ্রা দিয়ে হয়? হয় না। সেই একই ভারতবর্ষ রয়েছে, কোনো না কোনো গভর্নমেন্ট শাসন করছে। আজকে আমাদের টাকা পয়সায় লেনদেন হয়, আবার তো এখন তো ক্যাশলেস ট্রানজাকশন এসে যাচ্ছে। আগামী হয়তো 200 বছর পরে টাকা পয়সাও থাকবে না, আরো কি কি ধরনের মোড অফ ট্রানজাকশন আসবে, উই ডোন্ট নো। তো সুতরাং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্তব্যের, ধর্মের পার্থক্য হয়ে যাচ্ছে। আবার দেখো জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেমন করে একই লোক, ধর্মের পার্থক্য হয়ে যাচ্ছে। মনে করো যে সোলজার, যে সৈন্য ওই সীমান্তে পাহারা দিচ্ছে উদ্যত কালানচিকা ভাতে, সে তার সীমান্ত পেরিয়ে, কাঁটাতারের বেড়া পেরিয়ে কেউ আসতে গেলে তাকে গুলি করে মারলে তাকে আমরা পরমবীর চক্র দেবো, একেবারে দেশের সর্বোচ্চ মেডেল দিয়ে দেবো। আর সেই একই লোক বাড়িতে ছুটিতে এসেছে, যদি তার বাড়ির পাঁচিল দিয়ে কোনো লোক আসছে, যদি গুলি করে মেরে দেয়, তাকে নিয়ে গিয়ে জেলে পুরে রাখা হবে। সে যদি ওখানে পাঁচিলটি নিয়ে আসতে গেল, তাকে গুলি করলাম, আমাকে পুরস্কৃত করা হলো, রাষ্ট্রপতি ডেকে সবাইকে সামনে, গোটা পৃথিবীর সামনে, আর এইখানে আমাকে জেলে পুরে দিল। দেখো একই লোকের জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেমন পার্থক্য হয়ে যাচ্ছে। তো সুতরাং স্থান, কাল, পাত্র, এই সবই পরিবর্তনের সঙ্গে সঙ্গে দায়িত্ব কর্তব্যের পরিবর্তন হয়ে যাচ্ছে। ঋষিরা দেখলেন এ তো মহা বিপদ, এইরকম যদি পার্থক্য হতে থাকে তাহলে তো আমরা আমাদের দায়িত্ব কর্তব্য মনে রাখতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত? তারা গবেষণাটাকে আরো অগ্রগতি করতে লাগলেন। অগ্রগতি করতে করতে তারা দেখলেন পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত ধর্মের লোক, সমস্ত সমাজের লোক, সমস্ত সময়ে কতগুলো বিশেষ কর্তব্যকে সব সময়তেই পালন করতে বলে এসেছে এবং পালন করবার চেষ্টা করে এসেছে। এইগুলি হচ্ছে কমন। তারা এর নাম দিলেন সার্বভৌম মহাব্রতা। সার্বভৌম মানে কমন, একেবারেতে গোটা পৃথিবীর সমস্ত জাতির মানুষের কাছে, সমস্ত ধর্মের মানুষের কাছে, সমস্ত সময়ের মানুষের কাছে এই পাঁচটি হচ্ছে কমন। কি কি বললেন? অহিংসা, সত্য, আস্তেয়, এই পাঁচটি। অহিংসা, হিংসা না করা। তুমি যখন কলেজে ভর্তি হয়েছো, কলেজে আসা যাওয়া করছো, ট্রেনে, বাসে ইত্যাদিতে, সাইকেল চড়ে রাস্তায়, তুমি তো এই আশা করেই বাড়ি থেকে বেরোচ্ছ যে আমি বাড়ি থেকে বেরোলাম, কেউ পেছন থেকে এসে ছুরি মেরে দেবে না বা ঢিল মেরে মাথা ফাটিয়ে দেবে না। কেন? না তোমার বিশ্বাস আছে আমি এমন কিছু কর্তব্য করি, এমন কিছু দায়িত্ব পালন করি, এমন কিছু ধর্ম পালন করি যাতে আমি অপরের ক্ষতি করি না, তো সুতরাং অন্যেও আমার ক্ষতি করবে না। কিন্তু মনে করো একজন গুন্ডা, দাগী, অপরাধী, সে যদি তোমার মতন এরকম ব্রড ডে লাইটে রাস্তা দিয়ে বেরোয়, তাকে লোকজন সঙ্গে সঙ্গে ধরে আচ্ছা কষে মারধর করবে এবং পুলিশের হাতে তুলে দেবে। কেন? সে এমন কিছু ধর্ম পালন করে, সে এমন কিছু কর্তব্য করে যেটি অন্য আর 5 জনের প্রতি হিংসা হয়ে যায়। তুমি কনফিডেন্স আছে, তার নেই। সেই কনফিডেন্স তার নেই, সে রাতের অন্ধকার ছাড়া বেরোতে পারবে না, লুকিয়ে চুরিয়ে ছাড়া বেরোতে পারতিও। মিথ্যা কথা না বলা, বলা হয়েছে মিথ্যা কথা না বলা। যদি সবাই সকাল থেকে উঠে মিথ্যা কথা বলতে থাকে, তুমি কাকে বিশ্বাস করবে? কাউকে বিশ্বাস করবে না। মাস্টারমশাইয়ের কাছে পড়তে যাচ্ছে, মনে হবে এও মিথ্যা ভুলভাল পড়াচ্ছে আমাকে।
মাস্টারমশাই মনে করবে ছাত্রছাত্রীরা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে আমাকে। যে দোকানে যাচ্ছ, যেখানে যাচ্ছ, সব প্লাস্টিকের ডিম দিয়ে বলবে এটা ভালো ডিম। সবাই যদি এরকম মিথ্যা আচরণ করতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে, থমকে যায়, ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং মিথ্যা কথা বলা উচিত নয়, কদাপি করা উচিত। করলে আমার নিজেরই ক্ষতি। কেননা আমি যদি কাউকে মিথ্যা কথা বলি, আমার কাছ থেকেও আর 5 জন শিখবে, এরকম মিথ্যা কথা বলবে, আর করলে তখন তো আমারই ক্ষতি। তারপরে মনে করো ব্রহ্মচর্য, পবিত্রতা। এই ব্রহ্মচর্য মানে হচ্ছে ন্যায়ত, ধর্মত, নিজের বিবাহিত পতি বা পত্নীর সাথে শ্রদ্ধার সঙ্গে দেখা, পবিত্র চোখে দেখা। আজকে আমরা জানি এর অভাবে সমাজে কি চলছে। মেয়েরা বেরোতে পারছে না, সব জায়গায় সন্দেহের বাতাবরণ। একটি সমাজ চলবে কিভাবে? সবাই কি ঘরে বসে থাকবে এইভাবে নাকি? সবাইকার ঘরেই বোন রয়েছেন, মা রয়েছেন। সুতরাং এই পবিত্রতা যদি না থাকে, সে মানুষ পদবাচ্য হয় না। আর তার ফলে তোমরা জানো কি হয়, হয় নিয়ে গিয়ে জেলে পুড়ছে, না হলে ফাঁসিতে লটকাচ্ছে। রোজ খবরের কাগজ খুললে কত কত সংবাদ এইরকম, নরপশুদের সংবাদ, যারা মানুষের মতন দেখতে কিন্তু পশু। পশুরাও এইরকম আচরণ করে না। ওরাও যদি দেখতো তাহলে আমাদেরকে দেখে ওরাও হাসতো, যে দেখো আমরাও তো আমাদের একমাত্র জীব যারা নিজেদের ধর্ম পালন করে না। পশুরা কিন্তু তাদের যেটুকু প্রকৃতি তাদেরকে বেঁধে দিয়েছে, যে গণ্ডির ভেতরে, ওই গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করে তাদের বংশ বিস্তার করা, খাওয়া, ঘুম ইত্যাদিতে। কিন্তু একমাত্র আমরা সব গণ্ডি ভাঙতে পারি, ধর্ম মানে পালন করতেও পারি, নাও পারি। এই ক্ষমতা রয়েছে আমাদের। বেশ, তারপরে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে হচ্ছে যা আমি পরিশ্রম করে লাভ করছি তার বাইরে এক্সট্রা প্রিভিলেজ না চাওয়া। মনে করো আজকে তুমি পলিটেকনিক পড়াশোনা করে আগামী দিনে হয়তো বিটেক পড়াশোনা করেছো, চাকরি বাকরি করছো ইত্যাদি, বা যেভাবেই হোক বড় অফিসার পদে বসেছো, পিডব্লিউডির বড় অফিসার পদে বসে গেছো, অথবা অন্য কোনো কারখানা কোম্পানিতে বড় অফিসার পদে বসে গেছো। কেউ তোমার কাছে কোনো কাজ নিয়ে এলো, তুমি বললে মশাই এটা করে দেবো, কিন্তু আমাকে এত টাকা এক্সট্রা দিতে হবে, এই টাকাটা আমাকে ঘুষ দিতে হবে। এই যদি চলতে থাকে পরিগ্রহ, এক্সট্রা দাবি করছো, তোমাকে তো তুমি যেটুকু পরিশ্রম করছো তার জন্য গভর্নমেন্ট তোমাকে তো পারিশ্রমিক দিচ্ছেই। এই পারিশ্রমিক আসছে কোথা থেকে? এই মাস্টার মশাইদের যে মাইনে হয়, তোমাদের বাড়িতে পিতামাতারা যে উপায় করেন, কোত্থেকে টাকা আসছে, পারিশ্রমিক কোত্থেকে আসছে? তোমরা তো উপায় করো না। যদি ভবিষ্যতে আগামী করবে, মনে রাখবে এই পারিশ্রমিক কিন্তু আসছে সমাজে আর 5 জন যে পরিশ্রম করছে, সেই পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছে, সেই অর্থ থেকে যে ট্যাক্স সংগ্রহ করছে গভর্নমেন্ট, সেই ট্যাক্সের থেকে তোমার মাইনে হচ্ছে, তোমার অনারারিয়াম, তোমার সাম্মানিক, তোমার দক্ষিণা, তোমার পারিশ্রমিক হচ্ছে, গভর্নমেন্ট তোমাকে দিচ্ছে। তো সুতরাং তোমার টাকায় কিন্তু সমাজের 5 জনের অবদান রয়েছে। যদি তারা পরিশ্রম না করে, গভর্নমেন্ট তোমাকে বলে দেবে আমি টাকা দিতে পারবো না তোমাকে, কেননা আমার ট্যাক্স আদায় হচ্ছে না, আমি টাকা দিতে পারবো না তোমাকে। তো সুতরাং তুমি ভালো মাইনের চাকরি পেতে গেলে আর 5 জনকে কিন্তু বেশি করে পরিশ্রম করতে হবে। এটা যেন মাথায় ঢুকে যায় একেবারে। তুমি কিন্তু সমাজের সেলফ সাফিসিয়েন্ট না, তুমি একা বাঁচতে কখনো পারবে না। সমাজে যদি 5টা কাজ হয়, সেই 5টা কাজ করতে গেলে মানুষকে বেশি করে পরিশ্রম করতে হচ্ছে, বেশি করে টাকা রোজগার করতে হচ্ছে, তবে গিয়ে সে আজকে একটা সিভিলের ছেলে কাজ পাবে, আগামী দিনে সে বাড়ি তৈরি করবে, ইলেকট্রনিক্স এর ছেলে কাজ পাবে, ইলেকট্রিক্যালের ছেলে কাজ পাবে। লোকেরা যদি সমাজে কাজ করায় তবে। সমাজের আজকে শুধুমাত্র চাষিবাসীরা, ওই পাঞ্জাবের ওইদিকে হরিয়ানায় কৃষক আন্দোলন চলছে, যদি আজকে চাষিরা বলে দেন যে আমরা ভাই আজ থেকে স্ট্রাইক করলাম আর ফসল উৎপাদন করব না, তোমার কাছে কোটি কোটি টাকা থাকলেও তুমি কি কিনে খাবে? টাকা দিয়ে ইট কাঠ পাথর কিনে খাবে? তো সুতরাং তোমার প্রতি মুহূর্তের বেঁচে থাকায় সব সময়তেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অবদান রয়েছে। এক নাম্বার 1। নাম্বার 2, শুধু মানুষ নয়, ইতর প্রাণী সমূহের অবদান রয়েছে।
আজকে যে ফসলটা তুমি খেয়ে ভরা পেটে বসে ক্লাস করতে, ক্যামেরা অফ বসে বসে খাচ্ছ বা 1 ঘন্টা বাদে হয়তো খাবে, সেইটার পিছনে কিন্তু একটা কেঁচোরও অবদান আছে, এবং ওই কেঁচোকে কন্ট্রোল করতে গিয়ে একটা ব্যাঙেরও অবদান আছে। তোমরা লাইফ সায়েন্স পড়েছো, তোমরা জানো ইকোসিস্টেমের থিওরি কি, ইকোলজি ইত্যাদি তোমরা জানো। তো সুতরাং আমার প্রতি মুহূর্তের বেঁচে থাকার পিছনে এই বায়োডাইভার্সিটি কাজ করে চলেছে নিরন্তর, নিরলস। হ্যাঁ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে স্যার স্যার মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে একটু। ও, শোনা যাচ্ছে এখন নাকি না? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা মাঝখানে কানেকশন গিয়েছিল কোনো কারণে মনে হচ্ছে। তো যেটি বলা হচ্ছিল যে আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে বেঁচে থাকার পিছনে হাজার হাজার লোকের, হাজার হাজার প্রাণীর কন্টিনিউয়াস কাজ করবার দরকার হচ্ছে, না হলে কিন্তু আমি সমাজে একা বেঁচে থাকতে কখনো পারবো না। এটি যেন মাথায় ঢুকে যায় আমরা যারা পড়াশোনা করতে এসেছি আগামী। এইবারে যেটি কথা, লাস্ট যেটি কথা সেটি হচ্ছে অস্তেয়। অস্তেয় মানে চুরি না করা, চুরি না করা। চুরি, তুমি অপরের ফসল, পরিশ্রমের ফসলকে যদি বলপূর্বক হরণ করে নাও, তো সুতরাং এইভাবে যদি চলতে থাকে সমাজে অগ্রগতি থমকে যায়। ঋষিরা দেখেছিলেন এই 5টি সমস্ত সমাজে বলা হয় এই কর্তব্য দায়িত্ব বা এই ধর্ম পালন করতে। এর পরেও একটি কথা আছে, তারা দেখলেন যে যখন এই রকম ভাবে সমস্ত ধর্মে কি দায়িত্ব কর্তব্য পালন করতে বলছে সেটি যখন তারা খুঁজে পেয়েছেন, দেখেছেন হাজার হাজার দায়িত্ব কর্তব্য থেকে কমিয়ে আমরা 5টায় হাজির হতে পেরেছি, তারা তখন আরো উল্লসিত হয়ে গবেষণা কর্মটাকে আরো অগ্রগতি করতে লাগলেন যে আরে যদি আমরা 5টায় হাজির উপস্থিত হতে পেরে থাকি হাজার হাজার থেকে কমিয়ে এনে, তাহলে তো আরো কমানো যেতে পারে। তারা তখন একটা মজার জিনিস দেখলেন। মজার জিনিসটি হচ্ছে এই যে আচ্ছা, এই যে কমন কথাটি বলছি আমাদের সমস্ত সমাজে, সমস্ত মানুষের ভেতরে, সমস্ত জাতির ভিতরে, সমস্ত সময়ের প্রাণীর মানুষের ভিতরে এই দায়িত্ব কর্তব্য ধর্মগুলি কমন বলছি, এই কমন কথাটি কেন হচ্ছে, কমনটা আসছে কোত্থেকে? তাহলে কি কোথাও আমরা সবাই এক? তবে তো সকলের কমন ধর্ম হচ্ছে, কমন দায়িত্ব কর্তব্য পালনের কথা বলা হচ্ছে, কোথাও কি আমরা সবাই এক? এই কথাটি তারা গবেষণার, আমরা বলি হাইপোথেসিস, সেই হিসাবে তারা নিয়ে তারা গবেষণা কাজটির আরো অগ্রগতি করতে লাগলো। তারা কি দেখলেন? দেখো, খুব সিম্পল জিনিস, খুব সিম্পল লজিক্যাল জিনিস তোমাদের জন্য খুব সিম্পলি বলছি আমি। মনে করো এই গোটা পৃথিবীতে সমস্ত কিছু পরিবর্তনশীল। তুমি যদি নিজের দেহের দিকে দেখো, কন্টিনিউয়াস এই শীতকাল জানো, চুলকে দিলেই গায়ে একদম খড়ি উঠে যাবে, হাজার হাজার সেল মারা যাচ্ছে, হাজার হাজার সেল জন্মগ্রহণ করছে, কোষ রেচন পদার্থের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি। শরীরে কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে চলেছে। প্রতিদিন তোমার মনে পরিবর্তন হয়ে চলেছে। কালকে যেটি জানতে না আজকে সেটি জানলে নতুন করে। তোমার মনের পরিবর্তন হয়ে চলেছে, তোমার বুদ্ধির পরিবর্তন হয়েছে। একটি শিশু যখন ছোট থাকে তার এইটুকু শরীর। আজকে দেখো তোমার ছোটবেলাকার কথা চিন্তা করো, আজকের কথা চিন্তা করো, এখন কত রকমের তো চুলের স্টাইল করছো, একসময় চুলই ছিল না মাথায়। আগামী দিনে আবার সব পেকে যাবে, তখন দৌড়দৌড়ি করতে হবে কিভাবে কালো করতে পারি, আর এক সময়তে গিয়ে আবার ঝরে পড়ে যাবে। কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে তোমার শরীরে। তুমি যখন ছোট ছিলে 5 বছর বয়স,
তুমি লক্ষ্য করে দেখো কত কিছু বুঝতে না, ক্যালকুলাস বুঝতে না, ইত্যাদি বুঝতে না, এখন হায়ার সেকেন্ডারি পড়াশোনা করতে এসছো, পলিটেকনিকে এসে গেছো, ইঞ্জিনিয়ারিং স্তরে পড়াশোনা করছো, কত কিছু তুমি শিখেছো, কত কিছু বুঝছো, তোমার মনের, তোমার বুদ্ধির কত পরিবর্তন হয়ে গেছে। এই জগতে সমস্ত কিছু প্রত্যেক ক্ষণে পরিবর্তিত হচ্ছে, ইনক্লুডিং সমেত আমার শরীর, মন এবং বুদ্ধি, সব কিছু কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে চলেছে, কন্টিনিউয়াস। প্রত্যেক ক্ষণে আমরা শিখছি, আমাদের মন এবং বুদ্ধি এনরিচমেন্ট হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে। এবং দেখো না, আমরা শিখছি বলেই তো সমাজে ইভেন কত এই পড়াশোনার চর্চা, আমাদের মন বুদ্ধিকে উন্নত করবার জন্য পড়াশোনার ব্যবস্থা, ইভেন এমনকি রাস্তার ধারে তোমার এই বড় বড় যে হোর্ডিং লাগানো হয় বিজ্ঞাপনের, সেটাও এই দিকে লক্ষ্য রেখে যে তুমি দেখবে এবং ওর থেকে শিখবে, সেই দিকে লক্ষ্য রেখেই বড় বড় হোর্ডিংও টাঙানো হয়। তো সুতরাং সবসময় তুমি মন বুদ্ধি এর পরিবর্তন করবার জন্য সমাজ উন্মুখ। ঋষিরা একটা মজার জিনিস দেখেছিলেন যে এর মধ্যে একটা অপরিবর্তনীয় জিনিস রয়েছে। যেমন আমরা বলি যে মরা হাতি লাখ টাকা, ওই লাখ টাকাটা কখনো পরিবর্তন হয় না। আজ থেকে 15 বছর আগেও লাখ টাকাই ছিল, আজকেও 15 লাখ টাকাই আছে। তো সুতরাং ভিতরে ওই রকম একটি অপরিবর্তনশীল জিনিস রয়েছে। কি রকম? যার সর্বদা প্রকাশ আমি আমি হিসাবে হচ্ছে। তোমার 5 বছর বয়সে আর আজকে এসে তোমার 20 বছর বয়সে, 18 বছর বয়সে তোমার অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমার আগে যা ডিগ্রি ছিল, ক্লাস 5-এ 4-এ পাস করে তুমি 4 পাস, হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছিল, একসময় মাধ্যমিক পাস করেছো, একসময় হায়ার সেকেন্ডারি পাস করেছো, এখন পলিটেকনিকে এসে গেছো ইত্যাদি। তো সুতরাং এই এক একটা ডিগ্রির পরিবর্তন হয়ে গেছে, তোমার শরীরের পরিবর্তন হয়েছে, তোমার মনের পরিবর্তন হয়েছে। কিন্তু 5 বছর বয়সেও তুমি যে আমি বলতে, 18 বছর বয়সে এসেও তুমি কিন্তু আমি বলো, এই আমিটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমি অমুক 5 বছর বয়সেও বলতে, আজকেও বলছো, বাকি সব পরিবর্তন হয়ে গেছে। তো সুতরাং এই আমিটা হচ্ছে অপরিবর্তনশীল, এর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। আগামী 70 বছর বয়সে গিয়ে তুমি যদি বলতে হয় তোমাকে কে আপনি, যদি প্রশ্ন করা হয়, তুমি বলবে আমি অমুক। তো সুতরাং এই আমিটা কিন্তু এর মধ্যে অপরিবর্তনশীল, এইটি কিন্তু মাথায় রাখতে হবে। তখন ঋষিরা বললেন এই যে আমি আমি রূপে সর্বদা প্রকাশ হচ্ছে, এই আমিটা কি? এই আমি শব্দেরই সংস্কৃত শব্দ হচ্ছে আত্মন শব্দ। এই আত্মন শব্দ থেকে আত্মা শব্দটি আসছে। আমির সংস্কৃত হচ্ছে আত্মন, তার থেকে আত্মা সংস্কার শব্দটি আসছে। ঋষিরা বললেন এইটি হচ্ছে আত্মা, যার কোনো পরিবর্তন হয় না এবং যার সর্বদা আমি 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 অহম, অহম মানে হচ্ছে যে আমি 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 রূপে সর্বদা যা প্রকাশ হচ্ছে, এই হচ্ছে আত্মা। নাম্বার 1। নাম্বার 2, এই অপরিবর্তনশীল আত্মাটি আমি আমি রূপে যা সর্বদা প্রকাশ হচ্ছে, এইটি কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে আছে। তুমি কন্টাইয়ে তোমার বাড়ি, তুমিও আমি বলো। আমি বেলুড়ে থাকি, আমিও আমি বলি। একজন ইংল্যান্ডে থাকে, তিনি ইংরেজিতে বলেন আই বলেন, কিন্তু আমি বলেন আই অমুক। যিনি আমেরিকায় থাকেন তিনিও হয়তো ইংরেজিতে বলেন আই বলেন, আই এম অ্যান আমেরিকান। যদি ইউরোপে থাকেন তিনিও ইউরোপীয় ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, জার্মান ভাষায়, কোন ভাষায় তিনিও কিন্তু আমি বলেন। এই আমিটা প্রত্যেকের ভেতরে কমন, তুমি একেবারে কমন নিয়ে নিতে পারো। আমরা যদি পৃথিবীর সমস্ত লোক দাঁড়িয়ে বলতে থাকি আমি স্বামী দিব্য গুণানন্দ, তুমি অমুক, তুমি তমুক, সবাই যদি আমি অমুক যদি বলো, তোমার নাম বলো, এই আমিটা কিন্তু তুমি একদম অঙ্কের সেই বেসিক 5-এর, ক্লাস 5-এর বা 6-এর কমন নেওয়ার মতন তুমি কমন নিয়ে নিতে পারো একদম। আর ব্র্যাকেটের ভেতরে থেকে যাবে আমাদের প্রত্যেকের নাম ধাম পরিচয়। এই আমিটা প্রত্যেকের মধ্যে কমন। ঋষিরা বললেন ও
এই জন্যে প্রত্যেকের ধর্ম এক। এই আমি কমন বলে, এই আত্মা কমন বলে আমাদের সকলের মধ্যে যে এই আমি, এখন তো টুকরো টুকরো হিসাবে আমি বলছি আমি স্বামী দিব্য গুণানন্দ, তুমি বলছো আমি অমুক, উনি বলছেন, স্যার বলছেন আমি প্রবীর মাইতি, সবাই আলাদা আলাদা করে বলছি। এই আমিটাকে কমন নিয়ে নিলে একটা টোটাল যদি আমি হয়, সেইটি একটি বিরাট আমি, এইটিকে বলা হলো বিরাট বলে, তাকে বলা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম শব্দটার অর্থই হচ্ছে বিরাট। আর আমি মানে যখন আমি নিজেকে বলি, ইন্ডিভিজুয়াল বলি, ব্যক্তিগতভাবে আমি বলি, এই হচ্ছেন আত্মা, আর এই হচ্ছে বিরাট বলে ব্রহ্ম। সকলের ভিতরে যে আমি আছে সেটাকে যখন কমন নিয়ে একসঙ্গে বলা হয়, তিনি হচ্ছেন ব্রহ্মা। তো সুতরাং এইটি কিন্তু কোনো পরিবর্তন নেই, এবং আমাদের প্রত্যেকের ধর্ম কিন্তু এক, অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু এক। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনো পার্থক্য নেই। যে কোনো পুরনো শাস্ত্র তুমি দেখে নাও, গীতায় ভগবান বলবেন যে ঈশ্বরা সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। আমার যখন কষ্ট হয় তখন কষ্টটা আমি কোথায় অনুভব করি? মাথায় অনুভব করি না হাতে অনুভব করি? কারুর একটা আচরণে যখন কষ্ট হয় তখন হৃদয়ে, বুকের মধ্যে কষ্ট হয়। এই প্রত্যেকের হৃদয়ে তিনি অবস্থান করেন। তুমি যদি ইভেন ইসলাম ধর্মেও দেখো, ওদেরও কনসেপ্ট রয়েছে অনাল হক। যদি খ্রিস্টান ধর্মে দেখো, সেখানেও কনসেপ্ট রয়েছে। সমস্ত ধর্মের মধ্যে কনসেপ্ট রয়েছে যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর সমভাবে বর্তমান, কোথাও কোনো পার্থক্য নেই। যদি তাই হয়, তোমার থেকে যদি আমি আলাদা না হই, তাহলে আমি যে পড়াশোনা করছি, যে কোর্সে ভর্তি হয়েছি, যে পড়াশোনা করছি, তার অর্থ গিয়ে কি দাঁড়ায়? আমি কি সমাজের থেকে নিজেকে আলাদা করবার জন্য পড়াশোনা করব? কেননা আমি জানলাম আমরা কেউই কারোর থেকে আলাদা নই। তাহলে আমরা কি নিজেকে আলাদা করবার জন্য, আমি ভালো থাকবো, পাশের লোকটি খারাপ থাকুক, সে মরুক গে, আমি তাকে দেখবো না, আমি বেশি পয়সা রোজগার করলেই হলো, আমার পরিবারের লোকেরা ভালো থাকলেই হলো, এই জন্য কি পড়াশোনা করব? আজকের সমাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তুমি দেখো, এটা ইটারনাল, চিরন্তন সত্য। রবীন্দ্রনাথের কথা আছে না, পশ্চাতে ফেলিছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। তুমি পাশের বাড়ির লোক যদি খেতে না পায়, তার ছেলে মেয়েরা যদি পড়াশোনা করতে না পারে, তুমি আজকে যদি বড় চাকরি করো, তুমি যদি তাদেরকে না দেখো, তাদের ওই ছেলে মেয়ে পরে চোর ডাকাত গুন্ডা হয়ে কার সিন্ধুক ভাঙবে, কার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা শিখবে। এই যে আজকে আমরা জামতারা গ্যাংয়ের কথা শুনি, কার কথা শিখবে? তারা তারা নীতি শিক্ষা পায়নি, তারা ভালো শিক্ষা পায়নি, আমরা কেউ নজর দিইনি তাদের প্রতি, তাদের ভালো পড়াশোনা করবার দিকে নজর দিইনি, তারা খেতে পেলো কি পেলো না নজর দিইনি। তারা কার অ্যাকাউন্ট হ্যাক করছে? আমাদের অ্যাকাউন্ট হ্যাক করছে, যাদের পয়সা আছে তাদের অ্যাকাউন্ট হ্যাক করছে। সুতরাং এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে। তুমি সমাজে নাম্বার 1 একা বেঁচে থাকতে পারো না। নাম্বার 2, তোমার বেঁচে থাকার পেছনে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ প্রাণী কন্টিনিউয়াস পরিশ্রম করে চলেছে। আর নাম্বার 3, আমি অপরকে পিছনে ফেলে একা এগিয়ে যেতে পারবো না। সুতরাং তোমার পড়াশোনা করার অর্থ দাঁড়ায় অপরকে নিয়ে চলবার জন্যে, অপরকে সেবা করবার জন্যে, অপরের প্রতি নজর দেবার জন্যে পড়াশোনা করা। এইটি যেন মাথায় ঢুকে যায়। নাও কাম টু আওয়ার ডে টু ডে লাইফ, প্রেজেন্ট লাইফ। আমাদের বড় বড় টেকনোক্র্যাট, এই অ্যাপল, গুগল, কি মনে করো চীনের আলিবাবার জ্যাক মা, তারা আমাদেরকে, এলন মাস্ক, তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? পরিষ্কার তাদের কথা। আজকে যদি অ্যাপল বা গুগলের কোনো সার্চ দিয়ে নাও, সে পরিষ্কার বলবে, উই আর রেডি টু সার্ভ ইউ, উই আর হ্যাপি টু সার্ভ ইউ। অথচ দেখো, ওরা কিন্তু ম্যানুফ্যাকচারিং সংস্থা। এতদিন পর্যন্ত তোমরা যারা এখনকার ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা পড়াশোনা করতে এসছো, এটা যেন মাথায় থাকে, আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং এর যুগ পেরিয়ে এসেছি।
আমরা এখন উৎপাদন করছি, উৎপাদন করে মানুষকে সার্ভ করছি। সবাই কিন্তু এখন সার্ভিস ওরিয়েন্টেড কাজ করছে। গুগল থেকে, অ্যাপল থেকে, অন্যান্য টাটা কোম্পানি থেকে সবাই তোমাকে সার্ভ করছে, বলছে তুমি এই জিনিসটি কেন তৈরি করছো? তোমাকে সার্ভ করবার জন্য, মানুষকে সাহায্য করবার জন্য, মানুষকে সেবা করবার জন্য আমরা এটি তৈরি করছি। তো সুতরাং আগামী দিনে ইঞ্জিনিয়ারিং করে তুমি কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরে ঢুকবে না, তুমি কিন্তু ঢুকছো সার্ভিস সেক্টরে। এইটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে আগামী দিন। দিস ইজ দ্য এজ অফ সার্ভিস, নট এজ অফ ম্যানুফ্যাকচারিং। সবাই কিন্তু, যদি তুমি যত ভালো জিনিসই ম্যানুফ্যাকচার করো না কেন, তুমি যদি সার্ভিস দিতে না পারো, তোমার জিনিস কিনতে যাবে না। আমরা কোনো জিনিস কিনলেই আগে দেখি তার সার্ভিস সেন্টার এখানে আছে কিনা। সুতরাং কোম্পানিকে এখন বেশি নজর দিতে হচ্ছে কিভাবে মানুষকে তাদের স্যাটিসফ্যাক্টরিলি সার্ভিস দেওয়া যায়। তো সুতরাং দুটো জিনিস কোথাও একটা জায়গায় গিয়ে মিলে যাচ্ছে, যে আমার তত্ত্ব তো থিওরিটিক্যালি এই আমি সকলের মধ্যে আছে, আমি অপরকে ছেড়ে একা ভালোভাবে বাঁচতে কখনো পারি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আগামী যেভাবে জীবিকা নির্বাহ করব সেটিও সকলকে কিন্তু সেবা করেই আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। এইটি কিন্তু আমার জীবিকা নির্বাহের পন্থা হবে। এইটি যেন মাথায় খুব ভালো করে ঢুকে যায়। এইবারে তখন তুমি বুঝতে পারছো, যেহেতু তুমি অপরের থেকে আলাদা নও, সেই জন্য তুমি ভালো করে পড়াশোনা করলে তুমি আরো ভালো করে অপরকে সার্ভিস দিতে পারবে, তোমাকে কোম্পানি হায়ার করবে, তোমাকে কোম্পানি জব দেবে। এবং তুমি যে ভালো করে নিজে, কেননা তুমি তো অপরের মধ্যেও আছো, সেই আমি তো অপরের মধ্যেও আছে, তুমি তো আলাদা নও। তো সুতরাং ওই মানুষের ভেতরে যে তুমি রয়েছো বা আমি রয়েছে, তার প্রতিও কিন্তু তুমি কি নিজেকে কখনো ঘৃণা করো? তুমি তো নিজেকে ভালোবাসো। আমি ভালো থাকি, অপরের খারাপ থাকুক, এইটি ভাবো। কিন্তু আজকে যখন জানলে যে অপরের ভেতরেও ওই একই আমি রয়েছে, তো সুতরাং নিজেকে যেভাবে তুমি কল্পনা করো যে যেমন আমি ভালো থাকতে চাই, ভালো খেতে চাই, ভালো করতে চাই, ওই মানুষটার ভেতরেও কিন্তু ওই এক আমি রয়েছে। তো সুতরাং ওকেও যখন আমি কোনো সার্ভিস দেবো, নিজের মতন করে ভেবে নিয়ে আমাকে কিন্তু সার্ভিস দিতে হবে। সেই জন্য আজকে যে সমাজ তোমাদের পড়াশোনা করতে পাঠিয়েছে, এই পড়াশোনা করে আগামী দিনে ওই বিভিন্ন লোকের মধ্যে যে তুমি রয়েছো বা তোমরা রয়েছো, তাদেরকে যেন ওই রকম ভেবে নিয়ে, নিজের মতন ভেবে নিয়ে তোমার জ্ঞানকে তুমি দিয়ে তুমি তাদের সেবা করতে পারো। এইটি কিন্তু সমাজ তোমার কাছ থেকে এক্সপেক্ট করছে। তারা পরিশ্রম করে সমাজের মানুষরা তোমাকে পড়াচ্ছে, তুমি সমাজে ফিরিয়ে দেবে বলে, সমপরিমাণ অথবা তার থেকে বেশি তুমি ফিরিয়ে দেবে বলে গোটা সমাজ তোমার মুখ চেয়ে আছে। তো সুতরাং আজকে আমাদের শুধু এইটুকুই শিক্ষা, আমার পড়াশোনা করা আমার একার জন্য নয়, আমি একা বেঁচে থাকতে পারি না, সমাজের সকলের সেখানে অবদান আছে। আগামী দিনে পৃথিবীর সার্ভিস সেক্টর, আমাকে ভালো করে জ্ঞান অর্জন করতে হবে, আরো ভালো করে পড়াশোনা করতে হবে, যে শুধুমাত্র থিওরিটিক্যালি সকলের ভেতরে ঈশ্বর রয়েছেন, আমি রয়েছি ইত্যাদি জেনে তাদেরকে আরো ভালো করে সাহায্য করবার জন্য, এবং অপরকে প্রফেশনালি, বৃত্তিগত ভাবেও অপরের প্রতি আরো ভালো করে সার্ভিস দেবার জন্য। তবেই তুমি পশুর থেকে আলাদা হলে, তবেই তোমার ঠিক ঠিক ধর্ম পালন করা হলো, যখন তুমি নিজেকে অপরের থেকে আলাদা করে না দেখো, অপরকে নিজের থেকে আলাদা করে না দেখো। এইটাই টোটাল বৃত্তটা কমপ্লিট করে দেবে। তুমি পশুর থেকে আলাদা হবে। পড়াশোনা করার যা উদ্দেশ্য, সমাজ তোমাকে যে কষ্ট করে পড়তে পাঠাচ্ছে, মাস্টার মশাইরা যা পরিশ্রম করছেন, অন্যান্য মানুষরা যা পরিশ্রম করছে তোমার পড়াশোনার পিছনে, সকলের পরিশ্রম সার্থক হবে, তোমারও জীবন ধন্য হবে, তুমি পশুর থেকে উন্নত হয়ে মানুষ হবে, এবং একদিন তুমি দেবতা হবে, যদি তুমি এইটি মাথায় রাখো যে আমি কারুর থেকে, আর কেউ আমার থেকে আলাদা নয়। ভগবানের কাছে প্রার্থনা করি এই তত্ত্ব, এই জ্ঞান আমাদের সকলের হৃদয়ে সর্বদা জাগরুক থাকুক। তোমরা যারা শুনবার চেষ্টা করেছো, শত অসুবিধা সত্ত্বেও আমাদের আলোচনায় অংশগ্রহণ করবার চেষ্টা করেছো, তোমাদের সকলকে শ্রদ্ধা জানাই। ছাত্র হিসেবে নয়, আগামী দিনের শিক্ষক হিসেবে। কেননা বললাম, তোমাদেরকে বলতে গিয়েও কন্টিনিউয়াস আমরা নানা রকম শিখি, নতুন শিখি।
মাস্টারমশাই যারা রয়েছেন তাদেরকেও শ্রদ্ধা সম্মান জানাই। সকলকে আবার ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করছি। আচ্ছা, স্বামীজি, আপনার এই মূল্যবান বক্তব্য আমরা সবাই মনে রাখবো, এবং আমাদের ডিউটি কর্তব্য আমাদের ছাত্ররা অবশ্যই মনে রাখবে, আমাদের যারা টিচার ফ্যাকাল্টি আছে তারাও মনে রাখবে। আপনি যে মূল্যবান যে উপদেশ দিলেন বা ডিউটি বা আদেশ দিলেন, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি আমাদের এই প্রোগ্রামে আজকে আসার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। ভবিষ্যতে ইন্ডাকশন প্রোগ্রামে আপনাকে পাবো এই আশা রেখে আপনাকে খুব ধন্যবাদ জানাই কলেজের পক্ষ থেকে। এই আশা রেখে আমি শেষ করছি। দাদাবাবু আছেন? দাদাবাবু, ডক্টর অমল কুমার ধারা। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, আমি বলেছি তুমি একটু এন্ড আপ করো। ডক্টর অমল কুমার ধারা, প্লিজ এন্ড আপ দ্য প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে? অ্যাম আই অডিবল? হ্যাঁ, শোনা যাচ্ছে, আচ্ছা। শোনা যাচ্ছে। সো থ্যাংক ইউ মহারাজ স্যার, আপনার মূল্যবান সময় আমাদের জন্য দিলেন। আমরা সবাই জানি আপনি ভীষণ ব্যস্ত। সেই সময়ের মধ্যে আপনার এই বিভিন্ন ধরনের উপদেশ আমাদের ছাত্রদের আগামী দিনে তাদের প্রফেশনাল লাইফে এবং তাদের ব্যক্তিগত জীবনেও তাদের এগিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট শক্তি যোগাবে। তাদের মানসিকভাবে তারা অনেক বেশি ভালো মানুষ হবে আশা করি। আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে যে সমস্ত বার্তা আপনি মেসেজ দিয়েছেন, আশা করি আমাদের স্টুডেন্টরা সেগুলোকে সঠিকভাবে গ্রহণ করেছে এবং আগামী দিনে তাদের জীবন অনেক সুন্দর হবে, তারা সাকসেসফুল হবে। আগামী দিনে আমরা আপনার কে আরও কিছু প্রোগ্রাম আমাদের করার ইচ্ছে আছে। আপনার মতো মহান ব্যক্তি আমাদের যদি সময় দেন, আমরা প্রচণ্ড খুশি হব এবং আমাদের ছেলে স্টুডেন্টরাও আরও ভালো জ্ঞান অর্জন করতে পারবে। তো সেই জন্য আমরা আমাদের শিক্ষায়তনের পক্ষ থেকে, আমাদের শিক্ষাকর্মীদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং আমাদের ডাইরেক্টরেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ স্যার। এখানেই আজকের প্রোগ্রাম এখানেই শেষ। নমস্কার স্যার। আমার ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার মহারাজ। এখানে প্রোগ্রাম আজকে এখানেই শেষ হলো। আমি লিভ করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। এটা একটু দেরিতে হয়। এটা দেরিতে হয়, ডিফার্ড। এবার ইনস্ট্রিম